নামের সঙ্গে গতিমানবের যে তকমাটা বিশ্ব জুড়ে দীর্ঘ প্রায় এক দশক ধরে লেপ্টে ছিল তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ইভেন্টে অ্যাথলেটিক্স ট্র্যাককেও বিদায় জানালেন তিনি। তবে তার গড়া রেকর্ড সুরক্ষিত আছে, বলা যায় থাকবে আরও অনেক দিন। 100-200 মিটারের পাশাপাশি 4x100 মিটার রিলেতে দুনিয়ার সেরা টাইমিং তার। অলিম্পিকে তিনিই একমাত্র অ্যাথলিট যিনি 100-200 মিটার স্প্রিন্টে টানা 3 অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন। তিনি আর কেউই নন, জ্যামাইকার উসাইন বোল্ট। লাইটনিং বোল্ট হিসেবে ডেকে থাকেন সবাই। খেলা নিয়ে খেলায় স্বাগত সবাইকে, সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। আজকের বিষয় গতির রাজা অবসরে। এ বিষয়ে জানতে বা মতামত জানাতে সরাসরি যুক্ত হতে পারেন আপনারাও। আর কথা বলতে স্টুডিওতে আছেন দেশের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক রায়হান মাহমুদ। স্বাগত আপনাকে। আমরা অবশ্যই ভালো আছি, আপনিও ভালো আছেন। আপনি উসাইন বোল্ট আমাদের আজকে মানে গতির রাজা অবসরে সেই সাবজেক্টের মধ্য দিয়ে আমরা যেটা বোঝাতে চেয়েছি, উসাইন বোল্ট অবসরে মানে তার ব্যক্তিগত ইভেন্ট আর আমরা দেখতে পাবো না, দলীয় ইভেন্ট রয়েছে তার। আমরা যেটা জানতে চাই আপনার কাছে রায়হান মাহমুদ, আপনি উসাইন বোল্টকে সরাসরি দেখার সুযোগ হয়েছিল এবং এই সাংবাদিকতার সূত্র ধরে আপনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন 2008 অলিম্পিকে, এবং সেখানটায় আপনি ছিলেন এবং সেখানে উসাইন বোল্ট সেই প্রথম অলিম্পিক সোনা জেতে 100 মিটার, 200 মিটার এবং 4x100 মিটার রিলেতে 3টি সোনার পদকই তার ঝুলিতে ওঠে। মানে উসাইন বোল্টকে কেমন দেখেছিলেন, কিভাবে শেষ হচ্ছে উসাইন বোল্ট? স্মৃতি রোমন্থন করার আগে একটি জিনিস আপনাকেও আপনিও সেখানে ছিলেন, এবং সেই বেইজিং 2008 বার্ডস নেস্ট যে একটা অসাধারণ একটা অলিম্পিকের জন্য একটা স্থাপত্য যে ছিল, একটা স্পেশাল একটা পাখির বাসার করে সেখানে যে আমরা যে ঈগল পাখিকে দেখেছিলাম গতি সম্রাট, তখন তো 2008 9 বছর আগে, তখন তার বয়স 21, এখন তার 30 ক্রস করে নিয়ে 31-এ চলে যাচ্ছেন, টকবগে এক যুবক। তখন আসলে উসাইন বোল্টকে তখন আমরা উনি মাত্র ফ্লারিশ করছেন, তিনি নিজের জগৎ জানান দিচ্ছেন যে উসাইন বোল্ট আসছে। সেই সময় আমরা শুরুতে আমরা দেখেছিলাম, এবং সবচেয়ে বেশি মজা হচ্ছে যে উসাইন বোল্টকে তখনও পশ্চিমা বিশ্ব, যে জিনিসটা এখন আমার কাছে মনে পড়ে যে তখন উসাইন বোল্টের যে আজ যে জগৎব্যাপী স্বীকৃতি এবং জগৎব্যাপী যে খ্যাতি, তখন সেটি ছিল না। আসাফা পাওয়েল আরেকজন জামাইকান, তিনি তখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট স্প্রিন্টার, কিন্তু সেমিফাইনালে এবং উসাইন বোল্ট জানান দিলেন যে নতুন তারকার আবির্ভূত হয়েছে, এবং সেই বছর 9.69 সেকেন্ডে তিনি বিশ্ব রেকর্ডে করেছিলেন, যেটা পরবর্তীতে 9.63 নিয়ে আসেন অলিম্পিকের রেকর্ডটি নতুন করে। এই যে একটি মানে ফর দ্য ওয়ার্ল্ড এর যে ইয়েটা, সিম্বলিক যে প্রতীকী যে অ্যাকশন, তার যে সেলিব্রেশনের স্টাইল, যে মানুষ একটা স্প্রিন্টার তো অনেকেই এসেছে, কিন্তু উনি যে একটা ডিফারেন্ট, এবং আমরা যেটা আগে দেখলাম এবং পুরো বিশ্ব যে মানে বিমোহিত হয়ে গেল যে নতুন ধরনের এক মানে তার, দেখেন আপনি সেই কোন সময় গ্ল্যামারাস তার কোন সময় মানে আপনি যদি দেখেন তার অনেকগুলি আপনিও দেখেছেন, হি ওয়াজ নট এ ভেরি গুড স্টার্টার। তিনি কখনোই প্রথম 50 মিটারে তখন কিন্তু প্রথম 50 মিটার তিনি সবার সমানই থাকেন, কিন্তু শেষ 50 মিটারেই যে গতি মানব, গতি দানব, গতি সম্রাট যা যা তখন তাকে দেখা যায়। এবং আরেকটা জিনিস আমার কাছে আজও মনে হয়, আপনিও সেখানে ছিলেন, যে তিনি যদি বুক চাপড়াতে সে সময় যদি সময়টা নষ্ট না করতেন, কারণ যেটা ফ্রিকশন অফ সেকেন্ডে কিন্তু আরো হয়তো সে সেকেন্ডে আরো নেমে আসতো, কারণ ফ্র্যাকশনের কথা বলি। কিন্তু এইটাই উসাইন বোল্ট, এটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি যখন যা ইচ্ছা করে বেরিয়েছেন, গত 1 দশক ধরে যেখানেই দৌড়িয়েছেন সেখানেই তিনি তার উসাইন বোল্টকে বলেছেন যে আমি এক এবং অনন্য উসাইন বোল্ট, আমার ধারের কাছে কেউ নেই। সেটাই প্রমাণ করতে তিনি হয়তো 1 সেকেন্ড সময় কমিয়ে ফেলেছেন, হয়তো আরো পারতেন, কিন্তু এটি হয়তো কোনোদিন তিনি নিজে স্বীকার করবেন। বা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি, তিনি তো আসলে এনজয় করেছেন, তিনি যে দৌড়াচ্ছেন, অন্যরা তো জান প্রাণ ফাটিয়ে ফেললো, কিন্তু উসাইন বোল্ট দেখলাম সিল্কি আস্তে ভাবে তিনি শেষ হয়ে গেলেন, কিছুই না, মনে হয় যেটাই তার একমাত্র কাজ এবং দ্বিতীয় জন্যই তার জন্ম। সেই উসাইন বোল্টকে আমরা বলি করি যে বিশ্বের এখন যেটি বলা হচ্ছে যে ক্রীড়াঙ্গন দিয়ে সারা বিশ্বব্যাপী সমাদৃত কটি নাম আছে। আপনি যদি বলেন কিংবদন্তির নাম মোহাম্মদ আলীর নাম আসে লিওনেল মেসির নাম, কিন্তু এই উসাইন বোল্টও কিন্তু ঢুকে গেছেন সেই জীবন্ত কিংবদন্তিতে, এবং স্পোর্টসের ক্রীড়াঙ্গনে সারা বিশ্বে সমাদৃত যে কয়েকটি নামের মধ্যে উসাইন বোল্ট, দেখুন রায়হান মাহমুদ, মানে যদি আমরা ধারাবাহিকভাবে জানতে চাই, আপনি অবশ্যই ওনার রেকর্ড যেটি রয়েছে উসাইন বোল্টের 3টি অলিম্পিকে অংশ নিয়ে, মানে টানা 3টি 4x100 রিলে সহ, মানে 3টি অলিম্পিকে কিন্তু
তিনি পদক বিষয়ে পেয়েছেন জি। এবং একটিতে পদক মানে সেটি গ্রহণ হয়নি, সম্ভব হয়নি ড্রাগের কারণে। সেই পদকটি পরবর্তীতে তার দলীয় ইভেন্ট থেকে সেটা বাদ হয়ে যায়। ওনার দোষ না, ওনার দোষ ওনার ছিল না, টিমের একজনের টিমের দোষ। দোষ। তো সেই জায়গায় আমি বলবো যে 2008-এ যে টাইমিং উসাইন বোল্ট পেলেন, জি 9.69 সেকেন্ডে তিনি 100 মিটার স্প্রিন্ট কমপ্লিট করলেন, কিন্তু মূল রেকর্ডটা কিন্তু আসলো 2009-এ 9.63 সেকেন্ড, যেটা বার্লিন, এক্স্যাক্টলি বার্লিনে। সেটি আসলে মানে সেটি কি মনে হচ্ছিল অলিম্পিক থেকেই আপনি অনুমান করতে পারছিলেন যে উসাইন বোল্ট একটা কিছু করবেন আসলে সামনের এক আমাদের তো দশকে? বিশ্বের এই প্রান্তে থেকে তো আসলে সবার সব সময় হয় না। আপনি সম্ভবত ফটোগ্রাফার জোন থেকে দেখেছিলেন, ফটোগ্রাফার যে মিক্স জোনে তিনি ছিলেন, মিক্স জোনে ছিলেন। 6 ফুট 5 ইঞ্চি দীর্ঘ, ছিপছিপে দেখো। এখন কিন্তু শরীর একটু ভারী হয়ে গিয়েছে। এখন তার ওজন আমি যা লাস্ট দেখলাম প্রায় 93 কেজি। তখন কিন্তু শরীর আরো হালকা ছিল, পাতলা ছিলেন, শরীর আরো পাতলা ছিল। যাই হোক, এটা পাওয়ারের ব্যাপার। তিনি যখন থার্স্টটা দেন সেই পাওয়ারের উপর নির্ভর করে, মাসেলের উপর নির্ভর করে। কিন্তু আমার যেটা মনে হয় যে উনি কি কখনো, আমি জানি না, এটা হয়তো ইতিহাস বলবে, উনি কি নিজের জন্য, রেকর্ডের জন্য কখনো কি চিন্তা করেছেন কিনা যে আমার রেকর্ডটা আরেকটু উন্নত করতে হবে? এই চিন্তা কখনো সেইটি উসাইন বোল্ট না। উসাইন বোল্টের গতি, উসাইন বোল্টের যে যোগ্যতা, সেটা প্রকৃতি প্রদত্ত। উনি যতটুকু পেরেছেন করে গেছেন, নিজেকে এনজয় করেছেন। এবং তিনি সবচেয়ে যেটি সবচেয়ে তিনি নিজে বুঝতে পেরেছেন যে আমার পক্ষে, আমার যে উসাইন বোল্ট, আমি কিন্তু তার ছায়ায় চলে যাচ্ছি। ঠিক সময় মতো তিনি দেখা দিলেন যে আমি ঠিক সময় সিদ্ধান্তটা নিয়েছি। কারণ উসাইন বোল্টকে বারবার ব্যর্থ হওয়া মানায় না। উসাইন বোল্ট হচ্ছে জিতার জন্য, এবং তিনি জিতেই চলে গেছেন। এবং এই যে তৃতীয় হলেন, আমি জানি না তৃতীয় হলেন উনি কি সর্বাত্মক চেষ্টাটা, আমি যেটি বলেছি উসাইন বোল্টকে যারা চেনেন, যে উসাইন বোল্ট কি প্রথম হওয়ার জন্য এক্সট্রা এফোর্ট দিয়েছেন কিনা সেই দৌড়ের মধ্যে আমি দেখি উসাইন বোল্টের মতো দৌড়িয়েছেন। এবং দেখেছেন আপনি জাস্টিন গ্যাটলিন, যিনি ইয়ে করে, তাকে প্রায় মানে রাজত্ব ছেড়ে দিয়ে নতুন একজন রাজাকে সারেন্ডার করে বসলেন যে আমি আসলে আপনার সাম্রাজ্যে ঢুকে গেলাম। কিন্তু 35 বছরের বয়স্ক, এবং তাকে খুব দুঃখজনক যে ঘটনা যে তিনি বিশ্ব একটি ইয়ে করার পরও পুরস্কারটা ঠিক মতো হয়নি। কারণ সারা 50,000 দর্শক জাস্টিন গ্যাটলিনের কথা না বলে উসাইন বোল্টের কথাই বলছিলেন। তাদের দুর্বোধনের জন্য বিশ্ব অলিম্পিক, যারা অলিম্পিক অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিক ফেডারেশন শেষ পর্যন্ত জিনিসটাকে, পুরস্কার বিতরণটাকে দূরে রেখেছে। এটিও বিশ্বের এই স্পোর্টস অ্যাথলেটিক্সের, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের প্রথম যে একজন স্বর্ণপদক জিতে এবং কিংবদন্তি থেকে হারিয়েও কিন্তু নিজের স্বীকৃতিটা পেলেন না। আপনার ক্যারিয়ারে, মানে আপনি ক্রীড়া সাংবাদিকতার ক্যারিয়ারে অ্যাথলেটিক্স অর্থাৎ অ্যাথলিট হিসেবে, স্প্রিন্টে যারা দাপট দেখিয়েছেন গতিমানব হিসেবে, আপনার কি মনে পড়ে উসাইন বোল্টের চেয়ে আর কোনো বড় তারকাকে আপনি খুঁজে পেয়েছেন? এর আগে এই স্প্রিন্টে কিন্তু রাজত্ব দেখাতো যুক্তরাষ্ট্র, পরবর্তীকালে জ্যামাইকারা এটা দখল করে নেয়। এর আগে আপনি যদি একটি স্টারের কথা বলতে পারেন, তাহলে মাইকেল জনসনের নাম আসে। না ঠিক উসাইন বোল্টের মতো করে আসলে কখনোই আমরা ছেলেবেলা থেকে যদি সর্বকালের 4টি দ্রুততম সময় এই পর্যন্ত একজন ব্যক্তি তার ধারে কাছে কিভাবে হলো, আপনি কাছ থেকে আরো ধারে কাছে কেউ দেখেছিলেন আপনি? তিনি এই ট্র্যাক, মানে এই স্প্রিন্টের মধ্য দিয়ে 100 মিটার এবারের খেলার মধ্য দিয়ে যে বিদায় নিচ্ছেন, এটা একটা চাপ কি কাজ করছিল? মানে কি মনে হলো তাকে? তার অবয়ব তো সেটি তো মনে হয় না, কারণ চাপের মুখে ভেঙে পড়ার মতো চরিত্র কিন্তু উসাইন বোল্ট, মানে মানসিকভাবে তো কিছুটা দ্বন্দ্বে থাকতে হয় মানুষ তো। কিন্তু তার কাছে জীবনটাই হলো সাফল্যের, জীবনটাই হলো উপভোগের। এই দৌড়টা হলো তার পরিচয়। এবং এই ট্র্যাকের মধ্যে তিনি যখন দৌড়িয়েছেন, তিনি আমি সব সময় মনে হয় আমি বিশ্ব রেকর্ড করব, আমি প্রথম হব, সেই নিয়ে উসাইন বোল্ট দৌড়াননি। উসাইন বোল্ট দৌড়িয়েছেন, বোল্ট আমি মানে সেই 2008 থেকে যে আপনি দেখেছেন দৌড়িয়েছেন আজকে বোল্ট। কিন্তু আপনি যেটা দেখলেন, আপনিও দেখলেন যে যেখানে যেই 50 মিটারে যেই এতদিন পর্যন্ত যেই তার যে দক্ষতা এবং তার যেই স্পিড, তার যে পেস, যে পাওয়ারের যে ঝলকানিটা, এই 50 মিটারে কিন্তু দেখা গেল উনি কিন্তু চেষ্টা করেও কিন্তু সবসময় দেখা যায় যে বোল্ট এখানে আছেন, সবাইকে শেষ 30-20-30 মিটার সবাই পিছনে পড়ে গেল, বোল্ট সবার আগে চলে গেল। এই যে জিনিসটা আজকে হলো না, এবং সেটা আমাদের থেকে, আমার কাছে মনে হয় যে গ্রেট স্পোর্টসম্যান, তিনি নিজেই সবার আগে বুঝতে পেরেছেন যে আমার বয়স 30, আমি 31-এ চলে যাচ্ছি, আমার রাজত্ব আর এখন নেই, এখন আমাকে শেষ করতে হবে। এই যে হলো একজন মহান ক্রীড়াবিদের সময় মতো। কারণ যিনি রাজত্ব করতে আসেন, তিনি
বারবার হেরে যাওয়ার মতো ইয়ে না। এই উসাইন বোল্ট নিয়ে আরো আপনার কাছ থেকে জানতে চাইবো। একটা বিরতির সময় হয়ে গেল দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিয়মিত আয়োজন খেলা নিয়ে খেলায়। আমরা কথা বলছি যে গতির রাজা অবসরে, এবং আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক রায়হান মাহমুদ। আমরা আরো কিছু প্রতিবেদন দেখে নিচ্ছি দর্শক। রাজা যাচ্ছেন অবসরে, রাজত্বের ভার তো নিতে হবে কাউকে, সেটাই করলেন জাস্টিন গ্যাটলিন। উসাইন বোল্টকে হারিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটারে সোনার পদক জিতলেন 35 বছর বয়সী তারকা জাস্টিন গ্যাটলিন। অনেক আগে থেকেই তিনি এই ট্র্যাকে মানে অনেক ভালো করছিলেন, এবং সেখানে মাঝখানে তিনি নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন। 35 বছর বয়সী গ্যাটলিন কিন্তু ঠিকই আবার তার ধার দেখালেন, এবং উসাইন বোল্টকে পেছনে ফেলে তিনি নতুন সম্রাটের জায়গায় চলে গেলেন। আপনি কি বলবেন? মানে নতুন সম্রাটের জায়গায় তার এই রাজত্ব কতদিন স্থায়ী? কারণ তার বয়স 35। এই বয়সে ধারাবাহিকতা, তার যে মোটিভেশন ছিল, কিন্তু তার যে অনেক মোটিভেশন ছিল সেটা তো মোটিভেশনের সেই বহিঃপ্রকাশ। হয়তো নানা রকম উত্থান পতনের মাঝে তো গিয়েছেন, কিন্তু নিজেকে প্রমাণ করার যে তাড়না, সেই তাড়না থেকে কিন্তু জাস্টিন গ্যাটলিন টিকে। আপনি যদি তার ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থাটা দেখেন, 35 বছরের শরীরে কিন্তু তার অনেক যথেষ্ট, এখন স্প্রিন্টার, আদর্শ স্প্রিন্টারের শরীর ভারী হয়ে যায়নি। কিন্তু এখানে সেই প্রশ্নটি আসে যে মোটিভেশন, তো তার তো মোটিভেশন ছিল, তিনি কিন্তু একসাথে রাজ্য পেলেন, উসাইন বোল্টকে হারালেন। হয়তো তিনি নিজেকেও মনে করতে পারেন তার যে কলঙ্কের ছাপ, সেই কলঙ্কের ছাপ থেকেও তিনি মুক্ত হয়ে এসেছেন, তাই না? কিন্তু 35 বছর বয়সে এই স্প্রিন্টের মতো একটি কঠিন, যেখানে প্রতিনিয়ত যেখান থেকে চুষে সলিড একটা ব্যাপার থাকে, অত্যন্ত প্রতিযোগিতামূলক, সেখানে কতদিন তার রাজত্ব থাকে সে ইয়ে নেই। কিন্তু অন্যান্যরা আছেন, ইউহান ব্লেক আছেন, ফ্রান্সের যিনি আছেন, সাউথ আফ্রিকার ওয়েডেন ভ্যান কিরকেগ উনি আছেন, তারা অনেকেই ইদানিং আসছেন। উসাইন বোল্টের সেই অভাব হয়তো পূরণ হবে, তার যে আলাদা গড়ন, মানে ইউহান ব্ল্যাককে দিয়ে তো সেটা পাওয়া যাবে না। হয়তো আমরা হয়তো স্প্রিন্টার পাবো, কিন্তু উসাইন বোল্টের যে সব মিলিয়ে যে মানে অনন্য বৈশিষ্ট্য, সেই অনন্য বৈশিষ্ট্যের সময় উত্তর দিতে পারবে যে সেই বৈশিষ্ট্য অন্য ধারার কেউ এসে। উসাইন বোল্টের যে সিম্বলিক যে অ্যাকশন, সেটা কি আপনি 2008 অলিম্পিকের আগে কখনো দেখেছিলেন? না, আমরা সেটা দেখিনি। ওটার নামই হচ্ছে ফর দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন যেটা পৃথিবীর জন্য। আমার উসাইন বোল্টের যে স্বীকৃতি, শ্রেষ্ঠত্ব, আমি সেই শ্রেষ্ঠত্ব দেখাই। দেখান আসমানের আকাশের দিকে তাকিয়ে, আমি উসাইন বোল্ট, সবাই দেখে। এই যে একটা জিনিস, তা উসাইন বোল্টের আপনি যদি চারিত্রিক বৈশিষ্ট্য আমার কাছে সবসময় মনে হয়, তিনি একসময় বলেছিলেন যে ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সুযোগ পেলে খেলবেন। উনি তো বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। আপনি একজন সাংবাদিক, দেখুন তিনি ফুটবল খেলা মিস করেন না, তিনি মেসির খেলা দেখতে চলে যান, রিয়াল বার্সেলোনার খেলা দেখতে চলে যান। আসলে তার জীবনযাত্রাটা দেখুন, এর মাঝেও আছে তিনি কিন্তু অত্যন্ত ফুর্তিবাজ, অনেক লং, মানে দিনভর রাতভর, মানে একটা সাকসেসের পর রাতভর পার্টি তার ইয়ে আছে, কিন্তু এটি তার লাইফস্টাইল। এখন এখানে অনন্য, বললাম যে সব দিকেই কেমন জেনে তিনি অনন্য। এবং তিনি কোথা থেকে উঠে এসেছেন, যে জ্যামাইকা, যেটি একসময় ছিল ক্রিকেটের সাম্রাজ্য, সেই জিনিসটাকে পুরো চেঞ্জ করে এখন জ্যামাইকা তো অ্যাথলেটিক্সের জন্য সবাই যে মানে একটা পুরো ধারা, পৃথিবীতে একটা নতুন ধারা সৃষ্টি করে দিলেন। এরকম বলা হয় তাকে টুইস্ট মাসেল তাদের ছিল বলেই আঞ্চলিক কারণে তারা খুব বেশি গতিতে এগিয়ে থাকেন। এখন যদি কৃষ্ণাঙ্গ কথাটা হতো ঠিক না, কিন্তু ব্ল্যাক যে তাদের যে ফিজিক্যাল যে একটা ফাইবার, এবং কথা হচ্ছে যতটুকু জেনেছি, আপনি দেখেন জাস্টিন গ্যাটলিন, কোলম্যান, যারা সবাই আছে, ফ্রান্সের যে উনি ভদ্রলোক, মানে স্প্রিন্টার, সবাই উসাইন বোল্ট প্রসঙ্গে থামতে হবে। রাজাকে অবশ্যই সেলুট আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা জানি যে আজকে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান ম্যাচ রয়েছে, ওয়ান কাইন্ড অফ আমরা বলবো যে সুপার ক্লাসিকো বাংলাদেশের জন্য। সেই ম্যাচ সম্পর্কে কথা বলবেন আপনি। আমরা একটা প্রতিবেদন দেখে নিচ্ছি দর্শক। দেশের চলতি ফুটবল মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। এই দ্বৈরথ আগের মতো আর উত্তাপ না ছড়ালেও সেটা ফিরিয়ে আনতে মরিয়া দুই দলই। সাম্প্রতিক সময়ে অনেকটা এগিয়ে থাকায় আত্মবিশ্বাসী আবাহনী, তবে ছাড় দিতে নারাজ মোহামেডানও। অবশ্য মাঠের বাজে অবস্থার কারণে ম্যাচের আগেই হতাশা প্রকাশ করেছে দুদল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:15। দুঃখিত। মিছিল, স্লোগান, মারামারি, এমনকি গ্যালারিতে আগুন, সবকিছুর পেছনে একটাই আবেগ, ফুটবল, যার সমর্থক হয়ে উঠেছিল আবাহনী মোহামেডান দ্বৈরথ। সেই দিন আর নেই। 19-20 খেলাও হয় না। আকাশ নীলরা দিন দিন রং ছড়াচ্ছে, সাদা কালোরা বিবর্ণ।
তারপরও দেশের ফুটবল মানেই তো আবাহনী মোহামেডান। আবেদন হারিয়েছে ঠিকই, আশার আলো তো আর নিভে যায়নি। নতুন মৌসুমে প্রথম দেখা হচ্ছে দুই দলের। রং হারানো ফুটবলে আবারও ভুলতে বসা দ্বৈরথের আশা। আবাহনী কোচ সে তুলনায় একটু বেরসিকি বটে। অবশ্য কারণও আছে, মাঠে যে অবস্থা তাতে সন্তুষ্ট নন মোটেও। শেষ ম্যাচ যেভাবে খেলেছি তাতে বলতে পারি এ মাঠ ফুটবলের জন্য ভালো নয়, কারণ এখানে 50-50 চান্স আছে যে কোনো দলের জন্যই। মোহামেডানের খারাপ সময় যাচ্ছে, হেরেছে প্রথম দুই ম্যাচ, কিন্তু পায়ে হার মানলেও মুখে হার মানতে নারাজ সাদা কালোরা। আবাহনী স্ট্রং দল, এটা অবশ্যই আমিও মানি, আপনার সাথে একমত। বাট আমরা অনেক স্ট্রং দল। প্রথম দুইটা ম্যাচ যদি আপনি দেখেন, আমরা অনেক ভালো ফুটবল খেলছি, বাট আমরা জিততে পারিনি। অগণিত দর্শকের প্রত্যাশা হচ্ছে একটি দল জয়লাভ করুক। মোহামেডানের সমর্থকদের একটাই প্রত্যাশা, কিভাবে মোহামেডান ক্লাব জয়লাভ করবে। মাঠের বাজে অবস্থায় ক্ষোভ আছে দুই দলের, তবে কাদা মাটিতেও ছাড় দিতে রাজি নয় কেউ কাউকে। ইকরাম হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। দেখে নিলাম রায়হান মাহমুদ, একেবারে সময়ের শেষ দিকে আমরা জানতে চাইবো যে আবাহনী মোহামেডানের দ্বৈরথের যে উত্তাপ সেটা কমে গেছে, কিন্তু তারতম্যর কারণে কি কমে গেছে? দুই দলের যে মানে শক্তির তারতম্য, সেটার কারণে কি কমে গেছে? তারতম্য, হ্যাঁ, এটি অবশ্যই ঠিক। কারণ মোহামেডান যদি চ্যাম্পিয়ন হওয়ার মতো বড় দল করতো গত কয়েক বছরে, গত সাম্প্রতিক সময় তাদেরকে আমরা মানে শিরোপা প্রত্যাশী যেই দল, সেই দল কিন্তু মোহামেডান করতে করেনি। সবসময় একটি মাঝারি গোছের দল করেছে। গতবার তো তাদের অবস্থা খুবই খারাপ ছিল, এবার তারা কিছুটা কাটিয়ে উঠেছে কিছু অভিজ্ঞ নাম নিয়ে। আর এখানে কালকে খেলার যদি বৃষ্টি না হয়, কালকে না মানে আজকে, আজকেই, কারণ আজকে তো রাত হয়ে গেছে, দিন আমরা সেই চলে গেছি, কিন্তু মাঠের অবস্থা যদি বৃষ্টি না হয় খুব খারাপ থাকবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোহামেডান যে দুটি খেলা খেলেছে তারা প্রচন্ড ফরওয়ার্ড সংকটে ভুগেছে, যেখানে আবাহনীর এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং ডারবো, নাবিব নেওয়াজিওন, রুবেল মিয়া, তাদের স্কোরিং এবিলিটিটা, যদিও তারা ফরাসগঞ্জের কাছে হেরেছে। এবং কথা হচ্ছে দুটি দলে কিন্তু খুব তেতিয়ে থাকবে, কারণ ফরাসগঞ্জ থেকে হেরে আবাহনী যে মানে উইনিং ট্র্যাকে আসার জন্য চেষ্টা করবে, এবং সাথে সাথে প্রিমিয়ার লিগে টানা 3 পরাজয় মোহামেডানের জন্য কোনো সময় এটা ভালো রেকর্ড না। সেটা কি সম্ভব আবাহনী মানে মতো দলের বিপক্ষে এখন মানে জয় ফেরা? এখন একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী, অন্যদিকে ফেভারিট আবাহনী। আবাহনী সব দিকেই লিগের সেরা দল, সেরা ক্লাব, কিন্তু তার গত দুই খেলায় কিন্তু আবাহনী অনেক কিছু হওয়া সম্ভব করতে পারেনি। আবাহনী এই মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, আন্তর্জাতিক ম্যাচ খেলা, এফসি কাপ খেলা, সবকিছু মিলে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন সবকিছু তাদের তো। তারপরে তারা নিউলি একটা নতুন দল ফরাসগঞ্জের কাছে হেরে গেছে। তা মোহামেডানের কিন্তু অভিজ্ঞতা আছে, এমিলি, ফয়সাল মাহমুদ, অনেক ভালো ভালো কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে। ম্যাচটি উপভোগ্য হবে বলে বিশ্বাস করেন? ম্যাচটি উপভোগ্য হবে এই জন্যই যে একটি বললাম যে জয়ের তাড়না ফিরতেই হবে। এবং আমি আশা করি কালকের ম্যাচটা যদি মাঠ ভালো থাকে, বৃষ্টি না হয়, মাঠে খেলা হবে এবং একটু উপভোগ্য ম্যাচই আমরা আশা করি। অবশ্যই তাই, আমরাও আশা করি সন্ধ্যা 7:15 ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়াম হবে। আশা করি যে দর্শকরাও ম্যাচটি দেখে উপভোগ্য ম্যাচ হিসেবে বলবেন। রায়হান মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডিবিসিকে। দর্শক, এই ছিল খেলা নিয়ে খেলার আজকের আয়োজনে। প্রতিদিন এই সময় দেখা হবে ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।